চোর চোর, ধর ধর, ওই চোর বেটাকে ধর। কি, কোথায় আছো? পালাও পালাও, তাড়াতাড়ি পালাও। শালবনপুর গ্রামের মানুষ মাছ ধরে আর কৃষি কাজ করে জীবন চালায়, কিন্তু কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে গ্রামের অবস্থা খারাপ হয়ে গেছে। মাঠের ফসল সব জলের নিচে ডুবে গেছে, চারিদিকে শুধু জল আর জল। আজও মাছ পেলাম না, এ তো দেখছি মহা বিপদে পড়ে গেলাম। কয়েকদিন হয়ে গেল কোনো মাছই পাই না, আবার বড় মাছ তো পাই না। বাবা, তুমি চিন্তা করো না, আর কয়েকদিন দেখা যাক, তারপর দেখবে নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে। তাছাড়া তুমি তো চিংড়ি চাষ করছো, আর কিছুদিন পর তো চিংড়িগুলো বড় হয়ে যাবে, তখন তো আর চিন্তা থাকবে না। হ্যাঁ, কয়দিন দেখি তারপর পাই কিনা। চিংড়ি মাছ বড় হতে এখনো বেশ কিছুদিন সময় লাগবে। চল এখন বাড়ি চলে যাই, এই বৃষ্টির মধ্যে শুধু শুধু ভিজে লাভ নেই। হ্যাঁ বাবা, তাই চলো। এদিকে গ্রামের এক কোণে হারু তার ছেলে বাপনকে নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছিল। বাপনের মা মারা গেছে বেশ কিছুদিন আগে। তারপর থেকে বাপনদের সংসারে অনেক অভাব নেমে আসে। বাবা, খুব খিদে পেয়েছে, কদিন ধরে শুধু বৃষ্টির জল খেয়েই আছি। আর একটু ধৈর্য ধর বাবা, আমি খাবার জোগাড় করছি। তুমি আবার খারাপ কাজ করবে না তো? আমি না খেয়ে থাকতে রাজি আছি, কিন্তু তুমি কোনো খারাপ কাজ করে খাবার আনলে আমি কিন্তু খাবো না। না বাবা, চেষ্টা করবো সৎ পথে থাকতে, আর সৎভাবে রোজগার করেই তোর জন্য খাবার আনবো, তুই চিন্তা করিস না। এরপর হারু বৃষ্টির মধ্যে খাবার আনার জন্য বেরিয়ে পড়ল। বৃষ্টির মধ্যে মেঘলা একটি আহত কালো বিড়াল দেখতে পেল। আরে, এটা একটা সুন্দর কালো বিড়াল, কিন্তু ওটা কি হয়েছে? মনে হচ্ছে বিড়ালটার পায়ে আঘাত লেগেছে, তার জন্য ও উঠে দাঁড়াতে পারছে না। কি গো বিড়াল ছানা, তোমার পায়ে আঘাত লেগেছে? হ্যাঁ গো মেয়ে, আমার পায়ে আঘাত লেগেছে, আমার পায়ে ভীষণ ব্যথা করছে, আমি উঠে দাঁড়াতে পারছি না, তুমি কি আমাকে একটু সাহায্য করবে? এ মা, তুমি কথা বলতে পারো? হ্যাঁ, আমি কথা বলতে পারি, আমি কোনো সাধারণ বিড়াল নই। কেন করব না, তুমি চলো আমাদের বাড়ি, আমি তোমাকে আমার বাড়ি নিয়ে যাব। মেঘলা বিড়ালটিকে বাড়িতে নিয়ে এসে সেবা করল। কিছুদিনের মধ্যে বিড়ালটি সুস্থ হয়ে গেল। তোমার উপকার আমি ভুলবো না, আর তোমার জন্য হয়তো আমি সুস্থ হয়ে হাঁটতে পারছি। তোমাকে কি বলে যে ধন্যবাদ জানাবো, তুমি অনেক ভালো মনের মানুষ। উপকারের কথা বলছো কেন? এটা তো আমার একটা কর্তব্য। তোমাকে অসুস্থ অবস্থায় আমি কি করে রাস্তায় ফেলে দিয়ে আসতে পারি বলো? তার জন্য তো তোমাকে আমি বাড়ি নিয়ে এসে সুস্থ করেছি। সময় এলে বুঝতে পারবে, এখন তুমি যদি অনুমতি দাও তাহলে আমি চলে যাব। হ্যাঁ, সে তো দিতেই হবে। তুমিও তো তোমার পরিবারের কাছে যাবে, তোমার পরিবারের লোক তোমার জন্য চিন্তা করছে, কিন্তু তুমি আমার আসবে তো? হ্যাঁ, কেন আসবো না, মাঝে মধ্যে তোমাকে এসে আমি দেখে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধান থাকো, এখন তবে আমি আসি। এত মাছ, আজ তো ভাগ্য খুলে গেল। মেঘলা দেখছিস মা, কত মাছ উঠেছে, আবার বড় বড় ইলিশ। মাছগুলো বাজারে বেচে দিয়ে আসবো, অনেক টাকা হবে, কি বলিস? হ্যাঁ বাবা, সত্যি অনেক মাছ উঠেছে, আবার কত বড় বড় ইলিশ এগুলো। বাবা বাবা, বলছি কি, এখান থেকে হারু কাকাকে কিছু মাছ দিলে হয় না? হারু কাকার অবস্থা খুবই খারাপ। অবশ্যই দেব, কেন দেব না। তুই এক কাজ কর, ঝুড়ি থেকে দুটো মাছ নিয়ে হারুকে দিয়ে আয়, আর আমি এই মাছগুলো নিয়ে বাজারে বিক্রি করে আসি, আর আসার সময় কিছু বাজার করে নিয়ে আসব।
তোর মাকে বলে দিস আমি বাড়ি যাওয়ার পরে যেন রান্না করে। আর হ্যাঁ, তুই চলে যা এখন। ঠিক আছে বাবা, তুমি সাবধানে যেও, আমি চলে যাচ্ছি। হারু কাকু, তুমি কোথায় যাচ্ছ এই বৃষ্টির মধ্যে? আমি তো তোমাদের বাড়ি যাচ্ছিলাম। কেন মা, কি হয়েছে? তুমি আমাদের বাড়ি যাচ্ছিলে কেন? সে না হয় পরে বলছি, কিন্তু তুমি আগে বলো তো দেখি, এই বৃষ্টির মধ্যে মন খারাপ করে কোথা দিয়ে ঘুরে বেড়াচ্ছ? একটু খাবারের খোঁজে ঘুরে বেড়াচ্ছি। বাপন 2 দিন ধরে কিচ্ছু খাইনি, ঘরে একটুও খাবার নেই, তাই ভাবছি কোথাও কিছু খাবার পাওয়া যায় কিনা। আচ্ছা কাকা, তোমাকে আর বৃষ্টির মধ্যে খাবার খুঁজতে হবে না। এই নাও, এই দুটো ইলিশ মাছ আপাতত নিয়ে যাও, এটাই রান্না করে খাও, তারপর দেখছি কি করা যায়। না মা, আমি তোর মাছ নিই কি করে? তুই মাছটা বিক্রি করতে নিয়ে যাচ্ছিস, এটা নিয়ে নিলে তো তোর বাবা রাগ করবে তো। না কাকা, বাবা রাগ করবে না। বাবা তো এই দুটো মাছ তোমাদের জন্যই আমার হাত দিয়ে পাঠিয়েছে, তাই তো আমি তোমাদের বাড়ি যাচ্ছিলাম মাছ দুটো দিতে। ও, আমাকে তোরা অনেক উপকার করলি রে, তোদের এই উপকার আমি কখনো ভুলবো না। মানুষ মানুষের জন্য। কাকা, তুমি আর এখানে দাঁড়িয়ে থেকো না, তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে রান্না করে পেট ভরে খেয়ে নিও। হ্যাঁ যাচ্ছি, আজ অনেক দিন পরে পেট ভরে 2 বাপ বেটাই খাবো। গোপালের সাফল্য দেখে গোপালের প্রতিবেশী নিতাই হিংসায় জ্বলতে লাগল। তোমার আবার কি হলো? এখানে এসে মুখ কালো করে বসে আছে যে? বাজার থেকে এসেই দেখছি এইভাবেই বসে আছো। কি আর বলি বলো তো গিন্নি তোমাকে, যেখানেই যাচ্ছি সেখানেই সবাই গোপালের প্রশংসা করছে। ও নাকি বিশাল দান করে, মানুষের বিপদে থাকে, আরও কত কি। হ্যাঁ, তাই তো দেখছি। দিন দিন দেখো না কেমন বড় লোক হয়ে যাচ্ছে। আমার তো দেখি একটু সহ্য হয় না। তবে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না, বুঝলে? কিছু একটা করতে হবে। হ্যাঁ, কিছু একটা করতেই হবে, কিন্তু কি যে করি কিছুই মাথায় আসছে না। তুমি কিছু একটা বুদ্ধি দাও। আমি বলছি শোনো, ওর সঙ্গে হারু কাজ করে না, হারুকে দিয়ে মানে ভয় দেখিয়ে ওর চিংড়ির ঘেরটা যদি নষ্ট করে দেওয়া হয় তাহলে কেমন হয়? সাবাস গিন্নি সাবাস, তুমি তো দেখছি দারুণ একটা উপায় বের করলে। আর এটাই করতে হবে বুঝলে, ওই চিংড়ি ঘেরটা নষ্ট করে দিতে পারলে ও আর উঠে দাঁড়াতে পারবে না। আমি দেখছি কিভাবে হারুকে রাজি করাতে হয়। হ্যাঁ, তুমি তাই করো। যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলতে হবে, না হলে আমার গায়ের জ্বালা মিটছে না। হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি কালই ওর সঙ্গে কথা বলবো। হারু, আমার একটা কাজ করতে হবে। কি কাজ? নিতাইদা, মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কাজ। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ কাজই বটে, তবে খুব সাবধানে কাজটা করতে হবে, কেউ যেন জানতে না পারে। কি এমন গুরুত্বপূর্ণ কাজ যে সাবধানে করতে হবে? আর কেউ জানতে পারবে না? জানলেই বা ক্ষতি কি? হ্যাঁ, তোকে সেটাই তো বলতে এসছি। গোপালের যে চিংড়ির ঘের আছে না, ওটা নষ্ট করে দিতে হবে। না, আমি এটা কখনোই করব না। গোপালদা এত ভালো মানুষ, সবার উপকার করে, এমনকি আমার উপকার করেছে, আমাকে একটা কাজ দিয়েছে। আমি এটা কখনোই করতে পারবো না, এবং কি করতেও দেব না। কি বললি? তুই পারবি না? তোর এত বড় সাহস আমাকে মুখের উপর না করে দিস? তুই যদি এই কাজটা না করিস তাহলে কিন্তু তোর অনেক বড় ক্ষতি করে দেব আমি, তখন বুঝতে পারবি। তুমি আমার যাই করো, আমি কখনোই কাজ করব না, করতেও দেব না। এটাই কি তোর লাস্ট কথা? তাহলে এবার আমার কথা শোন। তোর একটা ছেলে আছে না, ও যখন বাইরে বেরোবে তখন আর ওকে খুঁজে পাবি না। তুমি আমার ছেলের কোনো ক্ষতি করো না, তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু তুমি আমার ছেলের কোনো ক্ষতি করো না। আমার একটা মাত্র ছেলে, আমি ওকে নিয়েই থাকি, ওর কিছু হলে আমি মরেই যাব। বাহ, খুব ভালো কথা। তাহলে আজ রাতেই কাজটা করে ফেলতে হবে। আর এই জন্যই বলি, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বাঁকাতেই হয়। কাজটা করলে আমার ছেলের কোনো ক্ষতি হবে না তো? না না, তুই এখন বাড়ি যা, রাতে চলে আসিস,
আর হ্যাঁ, এই কথা যেন কেউ জানতে না পারে। আমি এই কি শুনলাম? এত বড় ষড়যন্ত্র চলছে। আমাকে তো এক্ষুনি মেঘলাকে জানাতে হবে, তা না হলে মেঘলাদের অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। আমি থাকতে তা কখনোই হতে দেব না। জাদুর বিড়ালটি মেঘলাদের বাড়ি গিয়ে মেঘলাকে সমস্ত ঘটনা খুলে বলে। বাবা, নিতাই কাকা খারাপ কিছু করতে চলেছে। কি বলছিস? কি করতে চলেছে? উনি নাকি হারু কাকাকে দিয়ে জোর করে আমাদের চিংড়ির ঘেরটা নষ্ট করতে চাইছে। হ্যাঁ, আমি নিজের কানে শুনেছি। এখন কাউকে কিছু বলতে হবে মা। তাহলে আমরা কি করব বাবা? ওদেরকে হাতে নাতে ধরব। তার জন্য আমি কিছু গ্রামবাসীকে বলে আসব রেডি থাকার জন্য। আর রাত হলেই সবাই মিলে আমরা লুকিয়ে থাকব ঘেরের পাশে। গভীর রাতে হারু বাধ্য হয়ে ঘেরের দিকে গেল। হে ভগবান, আমি কি করতে যাচ্ছি? তুমি আমাকে ক্ষমা করো। তুমি তো জানো যে আমি আমার ছেলের জন্য তাই অন্যায় কাজটা করছি। তাড়াতাড়ি বাঁধ কেটে দে। আমার খুব ভয় করছে। ভয় করলে আর ছেলেকে পাবি না, এটা মাথায় রাখিস। তাড়াতাড়ি কাট বাঁধ। মেঘলা, এখনই সবাইকে ডাকো। বাবা, সবাইকে ডেকে নিয়ে আসো, তাড়াতাড়ি করে আসো। হেই, চলো সবাই, তাড়াতাড়ি চলো। ধর ধর ধর, পালাতে যেন না পারে। কে? ওরে হারু, তাড়াতাড়ি পালা, গ্রামে সবাই দেখে ফেলেছে, তাড়াতাড়ি পালা। দাঁড়াও দাঁড়াও বলছি। এই চোর চোর চোর, ধর ধর। কিছুক্ষণের মধ্যে গ্রামবাসীর হাতে তারা দুজনেই ধরা পড়ে। তারপর বাঁচাও বাঁচাও, মরে গেলাম গো, আমাদের ছেড়ে দাও, মরে গেলাম। আমি ইচ্ছা করে আসিনি। বিশ্বাস কর গোপালদা, আমি সত্যি বলছি, আমি ইচ্ছা করে আসিনি। নিতাইদা আমাকে ভয় দেখিয়ে এখানে নিয়ে এসেছে, এই কাজ করতে বাধ্য করেছে। আমি এই কাজ না করলেও ও আমার ছেলের অনেক ক্ষতি করে দিত। আর তুমি তো জানোই আমার ছেলে ছাড়া আর কেউ নেই। তার জন্য আমি বাধ্য হয়ে এই কাজটা করতে এসেছি। মিথ্যে বলছে, আমি ওকে কিছুই বলিনি। ওই আমাকে বলেছিল এই কাজ করতে। ওর অনেক চিংড়ি মাছের লোভ ছিল, তাই আর কি এমন করতে চেয়েছিল। কোনটা সত্যি কথা আর কোনটা মিথ্যা কথা সেটা আমি জানি। বল, সব সত্যিটা বল। হ্যাঁ, সব আমারই পরিকল্পনা। আমি গোপালদার উন্নতি দেখতে পারছিলাম না, সেই জন্য হিংসা করে এমনটা করেছি। আর হারুর কোনো দোষ নেই, আমি ওকে ভয় দেখিয়ে এটা করতে বাধ্য করেছিলাম। হারুর কোনো দোষ নেই। নিতাই সব পরিকল্পনা করেছে। হ্যাঁ, আমরা সবাই শুনলাম এই সবের পিছনে নিতাই ছিল। এদেরকে এখন প্রধানের কাছে নিয়ে যেতে হবে। যা শাস্তি দেবার প্রধানই দেবেন। গ্রামের প্রধান সবাইকে ডেকে বিচার বসালেন। নিতাই, তোমার অপরাধ প্রমাণিত। তোমার কি কিছু বলার আছে? না প্রধান সাহেব, আমার কিছু বলার নেই। আমি অপরাধ করেছি, এটা আমি স্বীকার করছি। আমাকে ক্ষমা করুন। অপরাধ যখন করেছে তখন তো তোমার শাস্তি পেতেই হবে। হয় তুমি এই গ্রাম থেকে এক্ষুনি বেরিয়ে যাবে, অথবা 6 মাস যাবৎ গ্রামের সেবামূলক কাজ করতে হবে। আর ক্ষতিপূরণ বাবদ 10,000 টাকা দিতে হবে। এর থেকে 5,000 টাকা হারু নেবে, আর বাকি 5,000 টাকা গোপাল নেবে। কারণ হারুকে জোর করে নিয়েছ, সুতরাং হারু 5,000 টাকা পাবে। গ্রামবাসী, তোমরা কি সবাই আমার সাথে একমত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রধান মশাই, আমরা সবাই একমত। প্রধান মশাই, আমি একটা কথা বলতে চাই। হারুর অবস্থা তো ভালো নয়, তাই আজ থেকে সে আমার স্থায়ী কর্মচারী। ধন্যবাদ গোপালদা, আর তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি আর কোনোদিন এমন করব না। আমি তোমার একনিষ্ঠ কর্মচারী হয়ে সারা জীবন কাটিয়ে দেব। বাবা, আমরা আর না খেয়ে থাকবো না। আমাদের আর কোনো অভাব হবে না, তাই না বলো? হ্যাঁ বাবা, আমরা আর না খেয়ে থাকব না। সৎভাবে চললে আমাদের আর কোনো খাবারের অভাব হবে না। আর কোনো খারাপ কাজ করবে না। ভালো কাজ করলে ঈশ্বর বাঁচার কোনো একটা উপায় ঠিক বের করে দেয়। ঠিক বলেছিস, সেই জন্যই তো গোপালদা আমাকে কাজে রেখে দিল।
গোপাল, আমাকে ক্ষমা করো। আমি সত্যি নিজ থেকে অনুতপ্ত, তাই তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। পারলে আমাকে ক্ষমা করে দিও। এমন করে বলতে হবে না, ভুল বুঝতে পারাটাই অনেক বড়। তুমি তো নিজের ভুল বুঝতে পেরেছ, এটাই অনেক। আর কিছু ভেবো না। চলো, আমরা গ্রামের সবাই একসঙ্গে মিলেমিশে থাকব, তাহলে আমাদের গ্রাম অনেক সুন্দর হবে, ঠিক আগের মতো। কি ব্যাপার মেঘলা, তুমি এখানে একা একা বসে কি ভাবছো? তুমি এখানে? আমি তো তোমার কথাই ভাবছিলাম, আর ভাবতে না ভাবতে তুমি এখানে হাজির হলে। আমি এখানে এসেছি, তুমি খুশি হওনি? এই কি বলছো তুমি? কেন খুশি হব না? এখন বলো, তাহলে তুমি কি ভাবছিলে? না মানে, আমি ভাবছিলাম তুমি আসলে কে? আমি মানুষের ভালো কাজের পুরস্কার দিতে আসি। আজ আমার এখানে কাজ শেষ, তাই তো আমি তোমাকে বিদায় জানাতে এসেছি। এখন গ্রামের সবাই মিলে মিশে আছে, আর এখানে আমার কোনো দরকার নেই। এবার আমার যাওয়ার সময় হয়েছে। তুমি আবার আসবে তো? যখনই তোমরা বিপদে পড়বে, দেখবে আমি ঠিক এসে হাজির হব। এখন তাহলে আমি যাই, তোমরা সবাই ভালো থেকো। সেদিনের পর থেকে শালবনপুরে সবাই মিলেমিশে থাকতে শুরু করল। হারু সৎ পথে জীবন কাটাতে লাগল, আর নিতাই বুঝে গেল যে হিংসা কখনো সুখ এনে দেয় না। আর কোথাও দূরে বৃষ্টি ভেজা পথে জাদু বিড়াল আবার নতুন কারো সাহায্য করতে রওনা দিল। হ্যালো বন্ধুরা, আমাদের গল্প যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো পরবর্তী ভিডিওতে মেনশন করা হবে। ধন্যবাদ, এইভাবেই পাশে থাকবেন। টাটা।